সবাইকে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোবারক বিশ্বাস। বর্তমানে পড়াশোনা করছি MBBS শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা। এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো কিভাবে মেডিকেল অ্যাডমিশনের জন্য দাগিয়ে দাগিয়ে বই পড়তে হয়। আজকে আমরা পড়ব কোষ বিভাজন। এখানে দেখো যে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং 1882 খ্রিস্টাব্দে সামুদ্রিক স্যালামান্ডার, যার বৈজ্ঞানিক নাম ট্রাইটোরাস ম্যাগালুসা। এই বৈজ্ঞানিক নামটা তোমাদের মনে রাখতে হবে, ট্রাইটোরাস ম্যাগালুসা কোষে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন এবং বিজ্ঞানী রুডলফ ভিরশাও কোষ থেকে কোষ সৃষ্টি হতে পারে এটি বলেছিলেন। তাহলে এখান থেকে তোমাদের দুইটা MCQ মনে রাখতে হবে। একটা হলো সামুদ্রিক স্যালামান্ডার প্রাণীর বৈজ্ঞানিক নাম কি, যেটা হলো ট্রাইটোরাস ম্যাগালুসা, এবং আরেকটা হলো কোষ থেকেই কেবল কোষ সৃষ্টি হতে পারে এটা কোন বিজ্ঞানী বলেছিলেন। তাহলে তোমাদের বলতে হবে রুডলফ ভিরশাও। এরপরে দেখো, প্রতিটি জীবে একটি নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে, যেমন মানুষে থাকে 23টি। এটা অতটা ইম্পর্টেন্ট না, তোমাদের মনে রাখতে হবে ফলের মাছের ক্রোমোজোম সংখ্যা কতটি, 4টি। এটা মেডিকেল অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আসো, তোমরা সবাই জানো কোষ বিভাজন কত প্রকার, 3 প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস, মায়োসিস। এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো এসব কোষ বিভাজনের অপর নাম। যেমন অ্যামাইটোসিস কোষ বিভাজনের অপর নাম হলো প্রত্যক্ষ কোষ বিভাজন, মাইটোসিসের অপর নাম হলো সমীকরণী কোষ বিভাজন, এবং মায়োসিসের অপর নাম হলো হ্রাসমূলক কোষ বিভাজন। সুতরাং তোমাদের এই অপর নামগুলো মনে রাখতে হবে। অ্যামাইটোসিস প্রক্রিয়া কোনো জটিল মাধ্যম ছাড়াই অ্যামাইটোসিস প্রক্রিয়া সম্পন্ন হয়। এখানে তোমাদের উদাহরণগুলো ইম্পর্টেন্ট, যে কোন কোন জীবে অ্যামাইটোসিস প্রক্রিয়া সম্পন্ন হয়। যেমন ইস্ট, অ্যামিবা, এককোষী জীব, এই প্রকার কোষে বিভাজন দেখা যায়। তাহলে কোন প্রাণীগুলোতে অ্যামাইটোসিস প্রক্রিয়া কোষ বিভাজন হয়, ইস্ট, অ্যামিবা এবং এককোষী জীব। ইস্ট, অ্যামিবা এবং এককোষী জীব এই প্রাণীগুলোতে অ্যামাইটোসিস প্রক্রিয়া কোষ বিভাজন হয়ে থাকে। ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন প্রক্রিয়াও কতটা অ্যামাইটোসিসের মতোই, উভয় প্রক্রিয়া প্রায় সমর্থক। এবার আসো মাইটোসিস বা সমীকরণী কোষ বিভাজন। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের আরেকটি নাম হলো সমীকরণী কোষ বিভাজন, ইংরেজিতে যাকে বলা হয় ইকুয়েশনাল সেল ডিভিশন। প্রকৃতকোষী জীবদেহ গঠনের কোষ বিভাজন হলো মাইটোসিস। তাহলে যদি প্রশ্ন হয় প্রকৃতকোষী জীবদেহ গঠনের কোষ বিভাজন কোনটি, তাহলে অ্যান্সার হবে মাইটোসিস। একটা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখো, নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। এই প্রশ্নটা এসেছিল মেডিকেল 19-20 এবং ডেন্টাল 21-22 ও 20-21 সালে। তাহলে বুঝতে পারছো মেডিকেল অ্যাডমিশনের জন্য কোষ বিভাজন এই অধ্যায়টি কতটা গুরুত্বপূর্ণ। তাহলে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। তাহলে এর পরের বার কোন প্রশ্ন আসতে পারে, সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়, বলে সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজন ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজন সাইটোকাইনেসিস। মাইটোসিস কোষ বিভাজনে কি হয়, সৃষ্ট নতুন কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে, এই জন্য মাইটোসিসকে বলা হয় ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোম একবার এবং নিউক্লিয়াস একবার বিভাজন হয়, এর জন্য অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে। এবার আসো কোষচক্র ও ইন্টারফেজ। এই কোষচক্র কি, তোমরা সবাই জানো কোষের সৃষ্টি, বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন, এই 3টি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে বলা হয় কোষচক্র। কোষচক্র প্রবর্তক করেছিলেন কোন বিজ্ঞানী হার্ডার্ট ও পেলক। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে প্রায় 10⁻14 ট্রিলিয়ন কোষ থাকে। এটা এমসিকিউর জন্য তোমরা মনে রাখতে পারো, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে 10⁻14 ট্রিলিয়ন কোষ থাকে। এবার দেখো, কিছু কোষ আছে যারা দ্রুত বিভাজনের জন্য বিশেষায়িত, যেমন ভ্রূণ কোষ, মূল ও কাণ্ডের শীর্ষ মেরিস্টেম কোষ।
তাহলে কোন কোষগুলো দ্রুত বিভাজন হয়? একটা হলো ভ্রূণ কোষ এবং মূল ও কাণ্ডের শীর্ষ মেরিস্টেম কোষ। কারণ মূল ও কাণ্ড দ্রুত বৃদ্ধি হওয়া প্রয়োজন হয়, এজন্য এই কোষগুলো দ্রুত বিভাজন হয়। আবার অনেক কোষ আছে যেগুলো কখনো বিভক্ত হয় না, যেমন লাল রক্তকোষ, পেশিকোষ, স্নায়ুকোষ, উদ্ভিদের স্থায়ী কোষসমূহ। তাহলে কোন কোষগুলো কখনো বিভক্ত হয় না? একটা হলো পূর্ণাঙ্গ লাল রক্তকোষ বা আরবিসি, পেশিকোষ, স্নায়ুকোষ, মাসেল সেল, নার্ভ সেল এবং উদ্ভিদের স্থায়ী টিস্যু। তাহলে স্থায়ী থেকে বুঝতে পারছো যে কোষগুলো কখনো বিভাজন হয় না। কোষচক্রে কোন পর্যায়ে কত সময় ব্যয় হয়, এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন ইন্টারফেজ বা প্রস্তুতির পর্যায়ে মোট সময়ের কত পার্সেন্ট ব্যয় হয়? 90 থেকে 95%। অন্যদিকে মাইটোসিসে কত পার্সেন্ট সময় ব্যয় হয়? মাত্র 5 থেকে 10% সময় ব্যয় হয়। এবার ইন্টারফেজ দশাতে যে 3টা দশা রয়েছে, G1, S এবং G2, এই দশাগুলো আলাদা আলাদা সময় তোমাদের মনে রাখতে হবে। G1 দশায় মোট কত পার্সেন্ট সময় ব্যয় হয়? 30 থেকে 40% সময় ব্যয় হয়। S দশায় ব্যয় হয় 30 থেকে 50% এবং G2 দশায় ব্যয় হয় 10 থেকে 20%। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ হলো, ডিএনএ প্রতিলিপন হয় কোন দশায়? কোন দশায় উত্তর হবে? তোমরা বলো। উত্তর হবে এস দশা। তাহলে এস থেকে সিনথেসিস, সিনথেসিস মানে প্রতিলিপন। কোন দশায় ডিএনএ সিনথেসিস হয়? এস দশায়। তাহলে তোমরা এটা ভুল করবে না এবং এই সময়গুলো মনে রাখার চেষ্টা করবা। এরপরে দেখতে পাচ্ছ এখানে আছে, এই বোন ম্যারোতে লোহিত রক্তকণিকা কোষের সংখ্যা বৃদ্ধির জন্য কিডনি এরিথ্রোপয়েটিন তৈরি হয়। তাহলে বোন ম্যারোতে লোহিত রক্তকণিকা কোষের জন্য বৃদ্ধির জন্য ইরিথ্রোপয়েটিন তৈরি করে কে? কিডনি। ইরিথ্রোপয়েটিন তৈরি করে কে? কিডনি। এবং এখানে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, ইন্টারফেজ অবস্থায় কোষের নিউক্লিয়াসকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। তাহলে প্রশ্ন হবে, ইন্টারফেজ অবস্থায় কোষের নিউক্লিয়াসকে কি বলা হয়? বিপাকীয় নিউক্লিয়াস। এটা তোমরা ভুল করবো না, এই এমসিকিউটা অনেক গুরুত্বপূর্ণ। চলো আমরা নেক্সট যাই। যে দেখো, এই উপপর্যায়ের প্রধান কাজ হলো নিউক্লিয়াসের ক্রোমোজোমস্থ ডিএনএ সূত্রের রেপ্লিকেশন। এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 21-22 সালে চলে এসেছে। কোষচক্রের নিয়ন্ত্রক, কোষচক্রের কিছু নিয়ন্ত্রক রয়েছে। কোষচক্রের নিয়ন্ত্রককে সাইক্লিন প্রোটিন, যেটাকে সংক্ষেপে বলা হয় সিডিকে। মানুষের কোষে 4 ধরনের সাইক্লিন থাকে, সাইক্লিন ডি, ই, এ, বি। তোমাদের এই 4 ধরনের সাইক্লিনের কাজ মনে রাখতে হবে। এটা সংক্ষেপে মনে রাখতে পারো এভাবে, ডেব, ডি, ই, এ, বি, ডেব। এবং কোন সাইক্লিন প্রোটিনের কি কাজ, এটা তোমাদের শিখতে হবে। আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো, ডি, ডি থেকে মনে রাখবা ড্রাইভ। ড্রাইভ মানে কি? চালনা করা। তাহলে কোষের G1 থেকে S এবং S থেকে G2 পর্যায়ে নিয়ে যায়, চালনা করে। কে চালনা করে? কে ড্রাইভ করে? সাইক্লিন ডি ড্রাইভ করে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর সাইক্লিন ই, ই থেকে মনে রাখবা এক্সাম। এক্সাম মানে কি? এক্সাম। দেখো, এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করে। আমরা এক্সামের জন্য প্রস্তুত গ্রহণ করি না, তাহলে ই থেকে মনে রাখবা এক্সাম, এক্সামের জন্য প্রস্তুত করে। তাহলে সাইক্লিন ই এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করে, এক্সামের জন্য প্রস্তুত করে। এবার সাইক্লিন এ, এতে মনে রাখবা অ্যাক্সিলারেশন, মানে কি? ত্বরান্বিত করা। এতে কি মনে রাখবা? অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন মানে কি? ত্বরান্বিত করা। তাহলে সাইক্লিন এ কি করবে? এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশন সক্রিয় ও ত্বরান্বিত করবে। এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশন সক্রিয় ও ত্বরান্বিত করবে। তাহলে এ থেকে মনে রাখবা অ্যাক্সিলারেশন। আর সাইক্লিন বি, বি থেকে মনে রাখবা বস। বস কি করে? বস সকল কাজ নিয়ন্ত্রণ করে না? হ্যাঁ, তাহলে সব কিছু সম্পন্ন করবে কে? সাইক্লিন বি প্রোটিন। তাহলে আশা করি তোমরা এই 4টা প্রোটিনের কাজ মনে রাখতে পারবা।